This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার বিস্তারিত খবরে আসবো। দুবরাজপুরে ফুটবল মাঠে তৃণমূল নেতার ভাইপো দাদাগিরি, জয়ী দলের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ। যে খবর দিকে নজর রাখছি আমরা, দুবরাজপুরে ফুটবল মাঠে সেখানে তৃণমূল নেতার ভাইপোর দাদাগিরি, ছবিটা একবার দেখুন। ছবি দেখতে দেখতে আমরা ডিটেলটা নেব। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, ছবি তো আমরা দেখছি, একটু বলো ঠিক কি ঘটেছিল। দেখো, একেবারে দুবরাজপুর পৌরসভা, তৃণমূল পরিচালিত পৌরসভা, তার ভাইপো, চেয়ারম্যানের ভাইপো, সেই চেয়ারম্যানের ভাইপো খেলায় অংশগ্রহণ করেছিল এবং ফুটবল খেলায় হেরে যাওয়ার কারণে কিন্তু বেধড়ক মারধর করেছে যারা জিতেছে সেই সমস্ত জিতে যাওয়া টিমের ছেলেদের। 5 জন গুরুতরভাবে আহত, একজন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি এবং 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বাঁধেশ্বর গ্রামে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে দুবরাজপুরের নামোপাড়ার ছেলেরা ফাইনালে জিতে যায় এবং হেরে যায় নায়েকপাড়ার ছেলেরা। আর তারপরেই কিন্তু এই আক্রোশ, কারণ কি কারণে ফুটবলে তারা জিতে গেল এই নিয়ে তাদের বিবাদ। যে খেলায় ভালো তাকে জেতা যাবে না, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তারাই জিতবে, এটা তাদের মূলত বক্তব্য। এরপরে কিন্তু মারমুখী হয়ে ওঠে এবং যারা জিতেছে তাদের সেই সমস্ত টিমের ছেলেদেরকে বেধড়ক মারধর করা হয়। 5 জন গুরুতরভাবে আহত। জানি না হিমাদ্রি এটাকে খেলা হবে বলে কিনা। সঙ্গে থাকো তুমি, আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। যে ছবি পিসিআর দেখাচ্ছে তার পাশাপাশি আরো একটা ছবি, দুবরাজপুরের পাশাপাশি মেদিনীপুরের ছবি। নিশ্চয় মনে আছে আপনাদের মাসখানেক আগের ঘটনা। ফুটবল মাঠে ঢুকে একজন রেফারিকে পেটে লাথি মেরেছিল তৃণমূল পুরপ্রধানের ভাইপো। মাত্র 1 মাস আগের ঘটনা। রেফারিকে পিটিয়ে গ্রেপ্তার হন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের ভাইপো। ঘটনায় প্রবল অস্বস্তিতে সেদিনকে পড়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে দেখুন, 1 মাস পেরিয়ে গেছে, কার্যত একই ছবি রিপিট হয়েছে। একদিকে এক তৃণমূল নেতার ভাইপো, পুরপ্রধানের ভাইপো, তিনি গিয়ে রেফারিকে লাথি মেরেছেন মেদিনীপুরে, আর অন্যদিকে দুবরাজপুরে সেখানে জয়ী দলের সদস্যদের মারধর করেছে সেই তৃণমূল নেতার ভাইপো। 2 জায়গায় ছবিটা কার্যত এক। জানি না এই দ্বিতীয় ছবিটা নিয়ে আগামীকাল সকাল হলে, সূর্য উঠলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি ব্যাখ্যা দেন। আমরা খেলতে গেছিলাম, আমাদের কোয়ার্টার ফাইনালে ওদের সাথে পড়ি। আমার তো কোয়ার্টার ফাইনালে পড়তে আমরা খেললাম ওদের সাথে, ওরা হেরে গেল। ওইখানে কিছু ঝামেলা হলো, ওখানে চুকুই নিলাম আমরা ঝামেলা। তো ঝামেলা চুকুই করতে আমরা যখন আমরা ফাইনাল খেলি, কিন্তু ওরা বাড়ি আসেনি, ওরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ছিল। আমরা যখন ফাইনাল ট্রফি নিয়ে বাড়ি আসছি, তখন আমাদের মায়ের রাস্তায় ধরে আমাদেরকে যত ছেলে ছিলাম সবাইকে মেরেছে। চেয়ারম্যানের ভাইপো, আরো অনেক সব ছিল। ট্রফি নিয়ে আমরা ফাইনাল জিতে ট্রফি নিয়ে চলে আসছি, তো রাস্তায় এসে আমাদেরকে গাড়ি দাঁড় করার পর আমাদেরকে মারধর করছে। কারণ ওই লাইক করেছিল চেয়ারম্যানের ভাইপো। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো প্রতিবেদনে। পুজোর আগে রাস্তার হাল দেখতে বেরিয়ে প্রশ্নের মুখে কলকাতার মেয়র। জেলাতেও তো পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা করছে, তাহলে কেন সেখানকার থেকেও কলকাতার রাস্তা খারাপ? মেয়রকে প্রশ্ন পথ চলতে একজন মহিলার। ওখানে কিন্তু ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। প্রশ্নের মুখে বেফাঁস পুরমন্ত্রী। মহিলার প্রশ্নমানের মুখে সাফাই দিতে গিয়ে নিজের সরকারকে কি বিড়ম্বনায় ফেললেন ফিরহাদ হাকিম? এই প্রশ্ন তুলছেন অনেকে। গড়িয়াহাট ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেম আছে। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতেই পারে, কিন্তু রাস্তার কাজ হলে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়ে যায়, আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যায়। আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে। পুজোর আগে রাস্তার হাল দেখতে বেরিয়ে প্রশ্নের মুখে কলকাতার মেয়র। ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে হরিদেবপুরের এক বাসিন্দা নালিশ করেন, গতবার পুজোর সময়ও গড়িয়াহাট ফ্লাইওভারের অবস্থা যা ছিল এবারও তাই। পুজোর আগে রাস্তা সারানো হয়, তারপর আবার যে কে সেই। ওই মহিলা মেয়রের কাছে প্রশ্ন করেন, জেলাতেও তো পশ্চিমবঙ্গ সরকার রাস্তা করছে, তাহলে কেন সেখানকার থেকেও খারাপ রাস্তা কলকাতায়? যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা আর এই প্রশ্নের উত্তর দিতে বেফাঁস মন্তব্য ফিরহাদ হাকিমের। ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এখানে এত সুন্দর রাস্তা, কি অবস্থা হয়? এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। হ্যাঁ একদম।
পথ চলতি মহিলার প্রশ্নবাণের মুখে সাফাই দিতে গিয়ে জঙ্গলমহলে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই বলে নিজের সরকারেরই বিড়ম্বনা বাড়ালেন ফিরহাদ। কি কথা বলেছেন, কারণ বাঁকুড়া বা অন্যান্য জায়গায় যে হাইওয়েগুলো, ন্যাশনাল হাইওয়েগুলো, ওগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা। কোনো নীতিই নাই, কিছু নেই, ঈশ্বরে ভরসা, পুরোটাই ঈশ্বর ভরসা। মানে যা যা খাওয়া হয়ে গেছে, আটির গায়ে আর শ্বাস নেই। উনি বললেন যে যে বাইরের রাস্তা সারা বাংলায় খুব ভালো, কলকাতায় রাস্তা কেন এরকম এক একটা? আমি বলি যে কলকাতায় ইউটিলিটি আছে, বাইরে তো ইউটিলিটি নেই। বাইরে আপনার ঝড় হলে লাইট চলে যায়, কিন্তু কলকাতায় যায় না, তার কারণ আন্ডারগ্রাউন্ড কেবল আছে। বারবার জঙ্গলমহলে একের পর এক উন্নয়নের দাবি করে তৃণমূল, আর সেই দলেরই মন্ত্রী ও মেয়রের মুখে এমন মন্তব্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নাগরিকের প্রশ্নের মুখে মহানাগরিক, কিন্তু মহানাগরিক মানে মেয়র, তিনি বেরিয়েছিলেন কি কারণে? এটা তো হঠাৎ ঘটে গেছে, তাই না? উত্তর থেকে দক্ষিণ শহরের রাস্তার কোথায় কি অবস্থা সেটাই আজকে খতিয়ে দেখতে বেরিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন বিভিন্ন বিভাগের মেয়র পরিষদ এবং পুরসভার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা। রাস্তার হাল নিয়ে চিন্তায় পুরো আধিকারিকরা। বারবার খানাখন্দা মেরামতে খরচের পরিমাণ বেশি, সেক্ষেত্রে পেভার ব্লক বসানোর কাজে জোর দিচ্ছেন তারা। প্রায় মেঘ ভাঙা জল পড়ছে, ধরুন 40 মিনিট জল এত বেশি পড়ছে, যেটা 70-80 মিলিমিটার জল পড়ছে, আজ সকালেও হয়েছে। সেই সব জায়গায় পিচের রাস্তা রাখা যায় না। সেই সব জায়গায় যেখানে একটু জল জমে বা সাইডে জল থাকে, সেসব রাস্তাও আমরা পেভার ব্লক অলরেডি শুরু করে দিয়েছি। যেরকম 4 নম্বর ব্রিজের তলায়, সায়েন্স সিটির সামনে, যেখানে ড্রেনেজ যে আমাদের নেই, সেসব জায়গায় আমরা পেভার ব্লক স্টার্ট করে দিয়েছি। দুর্গাপুজোর আগে শহরের রাস্তা দেখতে বেরিয়েছেন খোদ কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম, এবং তিনি এখন বর্তমানে রাস্তা খতিয়ে দেখছেন। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে শ্যামবাজার মোড়ে তিনি এসে উপস্থিত রয়েছেন কলকাতা পুরসভার আধিকারিকরাও, এবং স্বাভাবিকভাবেই কোন কোন রাস্তা খারাপ হয়ে রয়েছে, কোন কোন রাস্তা এখনও কাজ বাকি, সেই জায়গাগুলো তিনি মূলত খতিয়ে দেখছেন। এবং খতিয়ে দেখার পর তিনি আধিকারিকদের পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শ দেখার পর দেখা যাচ্ছে যে কলকাতার মেয়র তিনি গাড়িতে উঠছেন, এবং এখানে যারা পুরসভা যারা আধিকারিক রয়েছেন, যারা মূলত রাস্তার বিভাগ এবং অন্যান্য নিকাশি বিভাগের আধিকারিক রয়েছেন, তারাই যেমন খতিয়ে দেখছেন। এবং কলকাতার মেয়র মূলত একটা বিষয় গুরুত্ব দিচ্ছেন, পেভার ব্লক। পেভার ব্লক এই জায়গায় কলকাতা শহরে একাধিক জায়গায় কাজ হয়ে গিয়েছে এবং বিভিন্ন অংশে কাজ হবে, এবং তাতেই কিন্তু জল জমবে না, এবং জল যদি জমেও রাস্তা খারাপ হবে না, এমনই জানাচ্ছেন কলকাতার মেয়র। এবং শ্যামবাজার শুধু নয়, গোটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বিভিন্ন অংশ ঘুরে তিনি দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দেখুন, পরীক্ষা হয়ে গেছে, কিন্তু চাকরি চর্চা এসএসসির পিছু এখনো ছাড়ছে না। পরীক্ষা বাতিলের দাবিতে এবং আরো শূন্যপদ তৈরির দাবিতে 23 তারিখ পথে নামছেন চাকরি প্রার্থীদের একাংশ। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু হতেই বিস্ফোরক প্রাক্তন এসএসসি চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের চাপ কি আরো বাড়ল? দেখুন প্রতিবেদনে। শুক্রবার দুপুরে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এসএসসি ভবন অভিযান। চাকরি হারার নয়, এই মিছিলে পা মেলালেন সদ্য চাকরির পরীক্ষা দেওয়া চাকরি প্রার্থীরা। দাবি সমতার। চাকরিহারা প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বাড়তি দিলে আসন সংখ্যা বাড়াতে হবে। আইনিভাবে যেটা স্ট্যাম্প দেওয়া আছে সুপ্রিম কোর্টের, সেখানে লেখা আছে যে ইন্টারভিউ লিস্ট বের করানোর আগে অবধি আমাদের ভ্যাকেন্সি আপডেট করতে পারবে এসএসসি। 2016 রেসপেক্টে 2025-এ ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কথা, সেখানে ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হয়েছে। নতুন করে নিয়োগের পরীক্ষা হলেও এসএসসি ভবনের সামনে আন্দোলনের চাপ কমছে না। এর মধ্যেই আবার বোমা ফাটালেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিন সাক্ষ্য দিয়েই বিস্ফোরণ চিত্তরঞ্জন মণ্ডল। আদালতে তার দাবি, বেআইনি নিয়োগের জন্য চাপ আসত, চাপ দিতেন মুকুল রায়। শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষে চাপ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। চিত্তরঞ্জন বাবুর বিস্ফোরণ নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতির লড়াই। চিত্তবাবু যখন এই কথা আগে বলেছেন, ইডি-সিবিআইয়ের কাছে তো এই তথ্যগুলো ছিল, তাহলে কেন এই তথ্য থাকার পরেও কেন ইডি এতদিন তদন্ত প্রপারলি করে ফুল ফাইনাল চার্জশিটটা জমা দিল না? মুকুল রায় বিজেপির বিধায়ক হয়েছিলেন বা বিজেপিতে যোগ দিয়েছিলেন কি এই শর্তেই যে তার বিরুদ্ধে যেন তদন্ত না হয়? তিনি যা বলছেন সত্য বলছেন। মুকুল রায় তখন দলের সংগঠনের দায়িত্বে ছিলেন এবং এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল যে অযোগ্যদের চাকরি দিতে হবে, চাকরি বিক্রি করতে হবে, মেধাকে প্রতারিত করতে হবে। TV9 বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের প্রশ্ন,
ওএমআর শিটের সঙ্গে কার্বন কপি দেওয়ার নিয়ম হলোই বা কেন, বন্ধই বা হয়েছিল কেন? 2016 সালে কার্বনলেস ডুপ্লিকেটটা থাকতো তাহলে কিন্তু যারা সত্যিকার কোয়ালিফাই করে চাকরি পেয়েছিলেন সেগুলো বের করা যেত। এটা 12 সালে হতো, 16 সালে তুলে দেওয়া হতো, আবার সেটা 25 সালে ইন্ট্রোডিউস করা। মানুষ সবই বোঝে, সবই জানে। আদালতে সিবিআই জানিয়েছে 8 জন সাক্ষীর নাম। তাদের বক্তব্য থেকে নতুন কোনো বিস্ফোরণ হতে পারে কি, সেই উত্তর পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই। তবে সদ্য শেষ হওয়া নিয়োগ পরীক্ষার ফল কবে সেটা মোটামুটি ঠিক করে ফেলেছে এসএসসি। উৎসব শেষের পরেই রেজাল্ট, অক্টোবরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে ইন্টারভিউ। এসএসসি তোড়জোড় করছে, কিন্তু আবার মামলা জট অপেক্ষা করে নেই তো। কারণ আগামী মঙ্গলবার আবার পথে নামছে চাকরির প্রার্থীদের একাংশ। তাদের দাবি পরীক্ষা বাতিল করতে হবে। অভিযোগ, একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষায় বিভিন্ন জেলার একাধিক স্কুলে বেনিয়ম হয়েছে। নদিয়া জেলার বেতাই এবং জঙ্গিপুর কিংবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে কিভাবে গণটোকাটুকি হয়েছে, মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিল, একজন গ্রেপ্তারও হয়েছেন। এই ঘটনা সত্য হলে এই পরীক্ষা বাতিলের আমরা দাবি করছি। চাপ পাল্টা চাপের লড়াই। এর মধ্যেই আবার কলকাতা হাইকোর্ট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের অনুদানে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল। 2026-এর 30 জানুয়ারি পর্যন্ত এই অনুদান দেওয়া যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের 4 দিন পর পাঁশকুড়া রাজ্য মহিলা কমিশন ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি। পাঁশকুড়া সেচ দপ্তরের বাংলায় নির্যাতিতার সঙ্গে কথা কমিশনের সদস্যদের। কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন, এটা আরও আগে বললে ওরই ভালো হতো আর কি। এটা জানতে চাইলাম, ওরও অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। শুনছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে, কেউ তারা সামনে আসবেন, আমরা যোগাযোগ করবো তাদের সঙ্গে, আর তার সঙ্গে থাকতে চাই, থাকবো। এবং এই রায়টা কি হচ্ছে এবং এটা ফাস্ট ট্র্যাকে হচ্ছে কিনা সেটা সম্পর্কেও আমাদের নজরদারি থাকবে। মণিপুরের বিষ্ণুপুরে অসম রাইফেলসের কনভয় হামলা, ঘটনা নিহত 2 জওয়ান, আহত 5 জন। ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী কনভয়ে হঠাৎ হামলা একদল বন্দুকবাজে।